ব্যঞ্জনা থেকে নয়, বরং মণিপুরের মানুষ বাস্তবের কর্কশ মাটিতে দাঁড়িয়ে, রক্তস্নাত মাটিতে দাঁড়িয়ে প্রশ্নটা করতে চাইছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, এতদিন কোথায় ছিলেন, কেন আসেননি আরও আগে, কেন বলেননি আমাদের নিরাপত্তার বার্তা দেওয়ার কথা, কেন সমস্ত সাম্প্রদায়িক বিভাজন ভুলে প্রশাসনকে নিরপেক্ষ অবস্থান নিতে বাধ্য করতে পারেননি। এই ব্যর্থতার দায় তো আপনাকে নিতে হবে, দেশের শাসককে নিতেই হবে। আসুন গোটা বিষয়টা একটু আলোচনা করি যে কেন এতদিন পর প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছেন, এবং এই যাওয়াকে কেন্দ্র করে আসলে আমরা যে খবর পাচ্ছি ভিতরে ভিতরে বিজেপি আবারও তার যারা সহযোগী ছিল মণিপুরে সেই সহযোগী দলগুলোর সাথে কথা বলছে, এবং আবারও যাতে তাদের সরকার গঠন করা যায়, অর্থাৎ বিধানসভাটাকে তো ভাঙা হয়নি, বিধানসভায় আবার যাতে ফিরিয়ে আনা যায় সরকার, সেই তদারকির কাজ করছে কিনা, আসলে কোন দিকে যেতে চলেছে মণিপুরের ভবিষ্যৎ, সেটার উপরে আলোকপাত করাও আমাদের কাজ। আমরা সেই প্রয়াসটা করব। আসলে এই আলোচনার জন্য আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, পেশায় আইনজীবী। আমি দেবশ্রী বাবুর কাছেই আসবো। দেবশ্রী বাবু, গোটা বিষয়টা আমাকে একটু যদি একটু ব্যাখ্যা করেন যে এতদিন পর প্রধানমন্ত্রী যাচ্ছেন, প্রধানমন্ত্রী গিয়ে সেখানে তার বক্তব্য রাখবেন, যদিও আমরা খবর পাচ্ছি যে তার যাওয়াকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে, গতকাল থেকেই শুরু হয়েছে তার পোস্টার ছেড়া, বিশাল মানে তার প্রচারে এই তার যাওয়াটাকে প্রচারের আলোয় নিয়ে আসবার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে, এবং তথাকথিত মিডিয়াও ইতিমধ্যে প্রচার করতে শুরু করেছে। কিন্তু আমাদের প্রশ্ন, এতদিন পরে কেন, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? হ্যাঁ, শুভ সন্ধ্যা অনুপম বাবু। এখন দেখুন, মণিপুরের যে 2023 সালে যে জাতি দাঙ্গা, এবং এই বলে আমরা মিডিয়ার কাছে জেনেছি যে কিছু ক্ষেত্রে, অন্ততপক্ষে অনেকটা ক্ষেত্রেই সরকার পোষিত আর কি, মানে সরকার স্পন্সর্ড একটা জাতি দাঙ্গা ঘটনায় আমার মনে হয় 200-250-এরও বেশি লোক, 260-70 জন লোক মারা গেছেন, বহু লোক জখম হয়েছেন, বহু লোক গৃহহীন, বহু লোকের সম্পত্তি ধ্বংস হয়েছে। মানে এইরকম একটা অবস্থায় একদম প্রশাসনের কাছে মানুষ কি আশা করে, প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে মানুষ কি আশা করে, যে কর্তা ব্যক্তিরা পাশে এসে দাঁড়াবেন, এবং হাইয়েস্ট লেভেল অফ প্রশাসনের যদি কেউ থাকে তিনি এসে এইটা অ্যাসিওর করবেন, এটা ভারত ভূমি, এটা তোমার মাতৃভূমি, এই ভূমিতে তোমার থাকার অধিকার সম্পূর্ণ রয়েছে, এবং তোমার থাকাটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য, তোমার জীবনের নিশ্চয়তা দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য তোমার সরকার তোমার পাশে রয়েছে। এই কথাটাই তো গণতন্ত্রে মানুষ প্রশাসনের থেকে শুনতে চায়, যখন তারা সত্যি ইন ক্রাইসিস, জীবনের ক্রাইসিস, তাদের তিল তিল করে গড়ে তোলা গ্রাসাচ্ছাদনের জন্যে যে সামান্য সম্পত্তি বা যা রিসোর্স আছে সেইগুলোকে রক্ষা করার জন্য। কিন্তু সরকার সেদিন সেটি ব্যর্থ হয়েছে। শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু যাদের যাওয়ার কথা ছিল, বিশেষ করে প্রধানমন্ত্রী, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সেদিন তো নয়ই, তারপরে এই এতগুলো দিন কেটে গেল, তারপরেও যাওয়ার প্রয়োজন মনে করেননি। যখন মানুষের রক্ত ঝরছে, যখন মানুষের গৃহহীন মানুষ, ঘর বাড়ি জ্বলছে, সম্পূর্ণ অশান্তকর পরিস্থিতি, সেই সময় বা তারপরে প্রধানমন্ত্রীর মানুষের পাশে গিয়ে এই নিশ্চয়তাটা দিতে পারলে হয়তো এত দূর জাতি দাঙ্গা ঘটাতো না, বা এত মানুষের প্রাণহানি বা এত মানুষের সম্পত্তি ধ্বংস হতো না। উল্টে এখন কখন যাচ্ছেন, কোন জাংচারে যাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি একটা উৎসবের দিনে, অর্থাৎ উনি নাকি শুনছি এক জায়গায় নাকি, মানে এটা তো হচ্ছে ভারতবাসী হিসেবে সবার উন্নতি, সামগ্রিক উন্নতির কথা নয়, ওই সেই আইডেন্টিটিটাকে খুঁচিয়ে আইডেন্টিটির উন্নতি করা হচ্ছে, যাতে আইডেন্টিটি খোঁচালে একটা সুবিধা আছে কি জানেন তো, আইডেন্টিটি পলিটিক্সের বেনিফিটটা হচ্ছে যে জোটবদ্ধভাবে ভোট পাওয়া যায়। একটা আইডেন্টিটিকে যদি এইভাবে আপনি কোনোভাবে কনভিন্স করতে পারেন অনুপম বাবু, যে আমি তোমাদেরই লোক, তোমাদের পাশে আসি, তাহলে কিন্তু জোটবদ্ধ ভোট পাওয়া যাবে। এইটা ভারতবর্ষ বুঝে নিচ্ছে। শুনছি নাকি উনি 8,500 কোটি টাকার একটা প্রকল্প উদ্বোধন করবেন, যেখানে কুকিরা মেজরিটি। আবার উল্টো দিকে যেখানে 1200 কোটি টাকার একটা কি প্রকল্প নাকি উদ্বোধন করবে, যেখানে মেইতেইরা মেজরিটি। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে,
একটা উৎসবের দিনে মানুষের যেখানে জীবনটা যেখানে একটা সংশয়, যেখানে প্রতিদিনের বেঁচে থাকাটা সংশয় ছিল, আজ রাত্রে বাঁচলে কাল সকালের নতুন লাল টকটকে সূর্যটা দেখতে পারবো কিনা, এই আশঙ্কা নিয়ে মানুষ বিনিদ্র রাত যখন জেগে জেগে গেছে, তখন উচিত ছিল প্রশাসনের সর্বোচ্চ লেভেল থেকে তাকে গিয়ে পিঠে হাত দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে বলা, তোমার জীবন সম্পত্তি সুরক্ষার দায় আমাদের সরকারের। সরকার, ভারত সরকার তোমার পাশে আছে, যে কোনো মূল্যে এটা রুখবে। সেদিন কিন্তু এই কথাগুলো বলা হয়নি, নিশ্চুপ থেকেছেন প্রায় প্রধানমন্ত্রী। এবং এখন ওই উদ্বোধনের নামে যাবেন, মানে কি হচ্ছে, মানে কি দাঁড়ালো বলুন তো? যখন মানুষ কাঁদছে, যখন মানুষের জীবন মানে মুড়িমুড়কির মতো প্রাণ চলে যাচ্ছে, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন আমার প্রশাসন আমার পাশে আসলো না। এইটা যদি ওইখানে যারা এই ঘটনায় আর কি ভিকটিম, তাদের মনে এই কথাটা হওয়া কি খুব অস্বাভাবিক? যে আমি যখন কাঁদছিলাম, আমার যখন জীবন বিপন্ন, আমার যখন পরিবারের লোকজন তাদের জীবন বিপন্ন, মৃত্যু, হাহাকার, ধ্বংসলীলার মধ্যে আমি যখন দিন কাটাইছি, সেই দিন আমার দেশের সর্বোচ্চ প্রশাসনের যে মাথায় বসে আছেন তিনি একবারও আসেননি। উনি কখন আসছেন? যখন একটা উৎসব, একটা উদযাপনের নিয়ে আসছেন। এখনো কিন্তু চোখের জল ঝরেনি, এখনো কিন্তু সেই রক্তের দাগগুলো শুকিয়ে যায়নি। তখন উনি উদযাপনের ঢেউ নিয়ে আসছেন, মানুষকে জীবন নিরাপত্তা দেওয়ার, মানুষকে বেঁচে থাকার নিরাপত্তা দেওয়ার, মানুষের সম্পত্তি সুরক্ষা করার নিশ্চয়তা দেওয়ার পরিবর্তে তিনি একটা উদযাপন নিয়ে আসছেন, প্রকল্প নিয়ে আসছেন। এই প্রকল্পটা কবে বাস্তবায়িত হবে, কি বাস্তবায়িত হবে না, তার থেকেও বড় কথা, ওখানে যে গোষ্ঠী সংঘর্ষের যে মূল কারণ, সেই মূল কারণটা খোঁজার জন্য যদি প্রধানমন্ত্রী এতদিনেও যেতেন, বা এর মাঝখানে যদি উনি কমিশন বসাতেন বিভিন্ন, যে এই কারণটা আমায় খুঁজে বের করতেই হবে এবং সেই কারণটার আমি নিরসন ঘটিয়ে এই যে জাতি দঙ্গাটাকে আমি মিনিমাইজ করবো বা একদম অ্যাবলিশ করে দেবো, সেরকম কোনো প্রয়াস কিন্তু দেখছি না। উল্টো দিকে কি করা হলো না, রাষ্ট্রপতি শাসন উইথ এক্সিস্টেন্স অফ দ্য অ্যাসেম্বলি। তার মানে কি? এর মানে অ্যাসেম্বলিটা ইন্ট্যাক্ট রইল, পরিস্থিতি যখনই একটু থিতই আসবে বলে মনে হবে, তখনই জাস্ট রাষ্ট্রপতি শাসনটা যদি উইথড্র করে নেওয়া যায়, তাহলে আবার অ্যাসেম্বলিটা কাজ করবে। এই যে একটা ঘটনা, এটা তো একটা সাধারণ মানে আমরা তো তাও একটু বয়স টয়স হয়েছে, একদম ছোট ছোট ছেলেমেয়েরা এই সরল ইকুয়েশনটা বুঝবে। ফলে আজকে এতদিন পরে 2023-এর এই ঘটনার পরে যখন সারা ভারতবর্ষ, সারা পৃথিবী মণিপুরের দিকে তাকিয়ে, মণিপুরের জন্য সারা ভারতবর্ষ, আপামর ভারতবাসীর চোখের জল ফেলছে, সারা পৃথিবী আশঙ্কা প্রকাশ করছে, তখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার প্রয়োজন না করে বা মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব না করে তিনি আজকে যাচ্ছেন প্রকল্প নিয়ে। মানুষের চোখের জল যেখানে এখনো ঝরছে, যেখানে রক্তের দাগগুলো এখনো দগদগ করছে, আমি এবং এই আশঙ্কাটা যদি কেউ বলেন যে তাহলে কি উনি, যেটা দিয়ে আপনিও কিছুটা ইন্ট্রোডিউস করেছেন, যে সহযোগী দলগুলোর সাথে কথা বলে আবার বিধানসভাটাকে চালু করে রাষ্ট্রপতি আমরা সেরকম একটা ইঙ্গিত পাচ্ছি, কারণ ওই হ্যাঁ, যদি নিন্দুকেরাও এই কথা বলে, সেটা কি খুব অবিশ্বাস্য বলে মনে হবে? কারণ প্রধানমন্ত্রী তার একটা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে 2023-এর ঘটনার পরে একদিন যাওয়ার প্রয়োজন মনে করলেন না, যেখানে অন্যান্য জায়গায় এই তো কদিন আগে দেখলাম হেলিকপ্টারে উনি যাচ্ছেন কোথাও, বা ফিজিক্যালি ল্যান্ড এতে গিয়ে যাচ্ছেন, কিন্তু মণিপুরে কি অদৃশ্য কারণে উনি যাওয়ার প্রয়োজন মনে করলেন না, যেখানে এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল, এত সম্পত্তি নষ্ট হলো, সরকারি সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হলো, যেখানে জীবনে প্রতিদিন বেঁচে থাকাটাই একটা মানে ভয়ঙ্কর আতঙ্কের দিন হয়ে গেছিল, সেখানে প্রধানমন্ত্রী একেবারে যাওয়ারই প্রয়োজন মনে করলেন না। কারণে অকারণে প্রধানমন্ত্রী যেখানে যান, উনি মন্দির উদ্বোধন করতে যান, সেটা উনি ব্যক্তিগতভাবে যাবেন কিনা আমি জানি না, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যাওয়া ঠিক কিনা, সেটা সংবিধান বিরোধী কিনা, সেটা হয়তো এটা সুপ্রিম সামান্য শীর্ষ আদালত বিচার করবে। কিন্তু এখানে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, আমাদেরই অঙ্গরাজ্যে, আমাদেরই সহনাগরিকের বেঁচে থাকাটার কোনো গ্যারান্টি নেই, সেখানে না গিয়ে এই এখন উদযাপন করতে যাচ্ছেন, এটা কি তাহলে মনে হবে না, যদি নিন্দুকেরা বলে আসলে উনি রাজনৈতিক ইকুয়েশনটা করতে যাচ্ছেন, যাতে আবার বিধানসভাটাকে আর কি চালু করে দিয়ে রাষ্ট্রপতি শাসনটা উইথড্র করে নেওয়া যায়? এই আশঙ্কা কিন্তু যে কোনো লোক করবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জায়গায়
যে কোনো দলের, বিরোধী দলেরও যদি কেউ, মানে আজকে যারা বিরোধী তাদেরও কেউ যদি প্রধানমন্ত্রী এই একই কাজ করতেন, তাহলে কিন্তু বিজেপি পলিটিক্যাল পার্টি হিসেবে একই সমালোচনা করতো। কারণ স্বাভাবিক বুদ্ধিতে এইটাই তো মনে আসে মানুষের। 2023-এ যেখানে অগ্নিগর্ভ দিন, আজকে হঠাৎ যাচ্ছেন প্রকল্প নিয়ে, মানুষের চোখের জল, মানুষের জীবনের নিশ্চয়তা, মানুষের সম্পত্তির সুরক্ষা, এর নিশ্চয়তা এনশিওর না করে প্রকল্প নিয়ে যাচ্ছেন, উদযাপন করতে নিয়েছেন। তাহলে কি সেই ভোটের অঙ্কটায়, অর্থাৎ গণতন্ত্রটাকে ভোটতন্ত্রে পরিণত করার যে, মানে যেটা ভারতবর্ষে যে প্রয়াস চলছে, সেটারই কি পিলার আরো শক্তপোক্তভাবে উনি উঠতে যাচ্ছেন? এবং তাদের যে সরকারটা ছিল, ওই জোট সরকার, সেইটাকে আবার রিভাইভ করার একটা প্রয়াস নিয়ে যাচ্ছেন না তো? এই আশঙ্কা যদি হয়, মোটেই অমূলক নয়, মোটেই অবাস্তব নয়। ফলে আমরা অত্যন্ত, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে অত্যন্ত এটা আমাদের কাছে একটা সত্যি একটা খারাপ দৃষ্টিকটু। লাগার দিন। যে দৃষ্টিকটু, যে যে দেশের সর্বোচ্চ প্রশাসনে যিনি মাথা, তিনি মানুষ যখন কাঁদছে, মানুষ যখন জীবন বেঁচে থাকাটা দুর্বিষহ হচ্ছে, তখন তাদের পিঠে হাত রাখার প্রয়োজন মনে করলেন না। আজকে 2 বছর পরে তিনি প্রকল্প উদ্বোধনের নামে যাচ্ছেন বলে যা শোনা যাচ্ছে, সত্যি এরকম ঘটনা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আদৌ ঘটেছে কিনা স্বাধীনোত্তর একদম ঠিক। এটা কিন্তু খুঁজে বার করতে হবে। ধন্যবাদ অনুভব। আমি আনিসুর রহমানের কাছে আসি। আনিসুর বাবু, ঠিক এখানেই আপনার কাছে আমার জিজ্ঞাসা। আপনি তো দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করছেন, আপনি দেখছেন ও ভারতের রাজনীতিকে। যে কথা বললেন দেবশ্রী বাবু, সত্যি শুধু ভোট, মানে আমি একটা সুস্থ ব্যবস্থা দেব না নাগরিককে, ভোট তো জিতবো, ভোটে জেতবার লড়াই থাকবে, ভোটে জেতবার প্রক্রিয়া থাকবে, কিন্তু শুধু ভোটটাই একমাত্র, মানুষ মারা যাবে, মানুষের মধ্যে হানাহানি হবে, বিভাজন হবে। আমরা তো জানি গত কয়েক বছর ধরে আমাদের দেশে এই বিভাজনটাকে খুঁচিয়ে দিয়েই নানা ধরনের রাজনৈতিক অঙ্ক কষা হয়েছে, বারবার কষা হচ্ছে। যেভাবে আমরা দেখছি যে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদযাপন করতে এবং একটা প্রকল্প নিয়ে, শুধুমাত্র মানুষকে ভুলিয়ে দাও আমি এত কিছু দিলাম সুতরাং আমাকে ভোট দাও, যেটা ওই গোষ্ঠীবদ্ধ ভোট আদায়ের একটা হাতিয়ার, যেটা দেবশ্রীবাবু বারবার বলছেন যে গোষ্ঠীবদ্ধ ভোট, আইডেন্টিটি ভোটকে চিহ্নিত করে যদি আমি নিজের দিকে নিয়ে আসতে পারি সেটা আমার ফায়দা দেবে। কিন্তু প্রশাসনের মাথায় যারা বসবেন তারা শুধু ভোটে ফায়দা কথার কথা ভাববেন, আর কিছু ভাববেন না, তাদেরকে আর কোনো দায়িত্ব নেই। দেখুন, মণিপুর যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল, মণিপুর জ্বলছে গত 28 মাসেরও বেশি সময় ধরে, যেটা আমরা প্রথম আমাদের সামনে এসেছিল 3রা মে 2023। তারপরে 28 মাস 10 দিন কেটে গেছে। এর মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের রাষ্ট্রের যিনি অন্যতম কর্তা, অভিভাবক, প্রশাসনিক প্রধান রাষ্ট্রের, তিনি পৃথিবীর প্রায় 60টা দেশ তার ঘোরা হয়ে গেছে, একদম 60-এরও বেশি দেশ ঘোরা হয়ে গেছে। সমস্ত বিরোধীদের দিনের পর দিন সমালোচনা, আলোচনা, আকুতি, মিনতি, প্রার্থনা, যে প্রধানমন্ত্রী আপনি প্রশাসনিক প্রধান দেশের, আপনি একবার যান। তিনি কখনো যাওয়ার সময় পাননি, কোনো আগ্রহী দেখাননি, এমনকি কোনো মুখই খোলেননি। প্রথম মুখ খুলেছিলেন 2023-এর 3রা মের পর থেকে 4ঠা জুলাই 2024, 1 বছর আপনার প্রায় 2 মাস পরে, 1 বছর 2 মাস পরে 2 মিনিটের জন্য মুখ খুলেছিলেন সংসদে। তারপরে আর তিনি মুখ খোলেননি, কোনো রকম কোনো বক্তব্য রাখেননি। এ পর্যন্ত পাওয়া সরকারি তথ্য মতে 260 জন মানুষ মারা। হ্যাঁ, আনিসুর বাবু শোনা যাচ্ছে? কোনোভাবে বোধহয় আনিসুর রহমানের সাথে সংযোগ। হ্যাঁ, ঘটনাতেও প্রধানমন্ত্রী কোন রকম কোনো হেলদোল নেই, কোনো বক্তব্য নেই, কোন রকম ভাবে ব্যবস্থা নেই। আজকে হঠাৎ তার ভাবান্তর হলো, মনে হলো তিনি মণিপুর যাত্রা শুরু করলেন। মাত্র 3 ঘন্টা সময়ের জন্য তিনি মণিপুরে যাচ্ছেন। মণিপুর এত অগ্নিগর্ভ, যখন পুরো মণিপুর জ্বলছিল, সেই আগুন নেভাবার জন্য তার কোনো প্রচেষ্টা ছিল না, কোনো ভাবনা ছিল না, কোনো কথা ছিল না। এখন তিনি যাচ্ছেন, কারণ কি?
পুরোটাই রাজনৈতিক। আপনি যদি দেখেন গত 23-এর পরে 24-এর লোকসভা নির্বাচন হয়েছে, মণিপুরে দুটো লোকসভা আসন দুটোই বিজেপি হেরেছে, দুটোই কংগ্রেস সেখানে জিতেছে, এবং বেশ কয়েক মাসের মধ্যে বিজেপির তাবড় তাবড় নেতা, এমনকি প্রাক্তন একগুচ্ছ বিধায়ক, তারা কিন্তু সব দল ছেড়ে কংগ্রেসে জয়েন করেছে। এবং এই এক সপ্তাহের মধ্যে প্রায় 43 জন প্রথম সারির বিজেপির বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের নেতারা তারা দল ছেড়ে তারা কংগ্রেসে যোগদান করেছে। ফলে একটা বিজেপি নামক দলটি মণিপুর থেকে বিদায় নিতে চলেছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তার সেই ভাঙন ঠেকাবার জন্য, এবং সেখানে যেটা বিধানসভাটাকে জিইয়ে রেখেছে, আজকের 13ই ফেব্রুয়ারি 2025-এ প্রায় 7 মাস আগে আজকের বীরেন সিং তিনি পদত্যাগ করেছেন। প্রায় 7 মাস কেটে গেল, সেখানে কিন্তু বিধানসভা জিইয়ে রাখা হয়েছে। রাষ্ট্রপতির শাসন চলছে, অথচ বিধানসভা বেঁচে আছে। এই মুহূর্তে যদি বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট হয়, সেখানে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা বুঝতে পারছেন। সেই জিইয়ে রাখা বিধানসভাটাকে নতুন করে চালু করার একটা প্রক্রিয়া হিসাবে তিনি 8,500 নাকি এক জায়গায় 7,300, ইম্ফলে 1,200, এবং চুয়াচাঁদপুরে সেখানে নাকি 7,300। চুয়াচাঁদপুর যেটা হচ্ছে কুকিদের হচ্ছে সবচেয়ে শক্ত ঘাঁটি এবং সবচেয়ে বেশি তারা সেখানে বসবাস করে, এবং সবচেয়ে ভিকটিম, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুকিরা। কারণ আরএসএস, সেনা, পুলিশ এবং রাজ্য প্রশাসন সবটাই হচ্ছে মেইতিদের সমর্থন দিয়ে, মেইতিদের সহযোগিতা দিয়ে কুকির নিধনযজ্ঞ চালিয়েছে। স্টেট স্পন্সর একটা জেনোসাইড মণিপুরে চালানো হয়েছে, সেটা কুকিরা জানে, এবং তারা সেইভাবেই কিন্তু তারা মোদির এই হঠাৎ আগমন সংবাদ পেয়ে তারা কিন্তু প্রতিবাদে তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে গেছে। তাদের ব্যানার, হোর্ডিং, পোস্টার ছেঁড়া থেকে আরম্ভ করে তারা কয়েকশো কফিন ওই চুয়াচাঁদপুরের পিস ময়দানের পাশে তারা জড়ো করেছিল। পুলিশ, সেনা নেমে সেইগুলোকে সরিয়ে দিয়ে এবং তাদেরকে দমন করার চেষ্টা হচ্ছে, এবং তাদের প্রতিবাদ বিক্ষোভ যাতে বাইরে না আসে সেগুলো একেবারে মরিয়া প্রচেষ্টা সেখানে চালানো হচ্ছে। সামগ্রিকভাবে ইনি মণিপুরকে শান্ত করার, মণিপুরের যে অস্থিরতা এবং অরাজকতা দূর করার তার কোনো টার্গেট নেই। টার্গেট হচ্ছে একটা ছোট্ট রাজ্য, উত্তর পূর্ব ভারতের একটা ছোট্ট রাজ্য, সেই রাজ্যের ক্ষমতাকে কিভাবে টিকে রাখা যায় বা দখলে রাখা যায়, সেটাই তার একমাত্র লক্ষ্য। এখন সংকীর্ণ ক্ষমতা দখলের রাজনীতি মোদির একমাত্র উপজীব্য। সেখানে রাষ্ট্রপ্রধান হয়ে, প্রশাসনিক প্রধান হয়ে তিনি অশান্ত মণিপুরকে শান্ত করার জন্য গত 28 মাসে সময় পাননি, এখন পেয়েছে। বিশেষ দলনেতা রাহুল গান্ধী তাকে বারে বারে অনুরোধ করেছেন, আপনি প্রশাসনিক প্রধান, রাষ্ট্রের প্রধান, মুখ, একদম আপনি কেন যাচ্ছেন না, কেন কথা বলছেন না, কেন আপনি বিবৃতি দিচ্ছেন না, বারবার দাবি করেছেন। কিন্তু ঠুটো জগন্নাথের মতো মোদী সমস্ত গুলোকে এড়িয়ে গেছেন, কিছু করেননি। আর উদ্যোগ সেটা মনে করি যে একটা আবার ক্ষমতা দখল বা বিজেপির যে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে, বিজেপির দলটাই মণিপুর থেকে নিশ্চিহ্ন হতে চলেছে ও হয়ে যাবে, এই আশঙ্কা থেকে আজকে তিনি তার মণিপুর যাত্রার একটা প্রচার বা মণিপুর যাত্রার কথা তিনি ভেবেছেন।